যারা এই পলিসি নির্ধারণ করে তাদের সাথে আমাদের তো যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, এবং আমাদের মতামতকে উপেক্ষা করে বিএনপি কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করেনি। তাদের দলীয় কিছু সিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু যুগপৎ যে আন্দোলন এবং দলগুলোর সাথে যে সমন্বয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে বিএনপি যেটি বলছে যে একটি রোড ম্যাপ প্রকাশ করার জন্য, এবং আমরাও কিন্তু জোরালোভাবে একই কথা বলছি। যখন প্রধান উপদেষ্টার সাথে আমাদের সংলাপ হয়েছে, আমরা কিন্তু বলেছি যে আপনাকে একটি রোড ম্যাপ প্রকাশ করতে হবে। আপনি দেখবেন আজকে নিশ্চয়ই আপনি আমার একটি প্রোগ্রামে, আমি যেখানে ছিলাম আপনিও ছিলেন, দেখেছেন যে আমি সেখানে খুব জোরালোভাবে বলেছি যে আপনাদের রোড ম্যাপ প্রকাশ করতে হবে। পরিকল্পনাবিহীন কোনো রাষ্ট্র, কোনো সরকার চলতে পারে না। সুতরাং এইখানে বিএনপির সাথে আমাদের কোনো ভিন্নতা নাই। তারা 1.5 বছর বা 2 বছর থাকতে চায়, খুব ভালো কথা। আপনাদের কেন প্রয়োজন এই সময়টা, সেটি আপনি ব্যাখ্যা করবেন না। কিন্তু আপনি যদি শুধুমাত্র বলেন ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে আর জনগণ সমর্থন দিয়েছে, এটি তো আসলে কোনো কথা না। এই কথার উপর ভিত্তি করে সরকারে থাকা যায় না। আপনারা যেহেতু এইখানে যারা আছে প্রধান উপদেষ্টা, তাকে সবাই সম্মান করে, শুধু বাংলাদেশের মানুষ না, বিশ্বের সকল মানুষ তাকে সম্মান করে, এবং তিনি সার্বজনীন একজন ব্যক্তিত্ব। কিন্তু কথা হলো যে তিনি যদি নিজে সিদ্ধান্ত না নেন, তাকে যদি সিদ্ধান্ত তাকে দিয়ে পাঠ করানো হয়, তাহলে সমস্যা। আমরা যেটা শুনছি যে আসলে মানে এই উপদেষ্টারা নিজের মতন করে সিদ্ধান্ত নিতে পারছে না। কারা আসলে সিদ্ধান্ত দিচ্ছে সেটি কিন্তু কেউ জানে না। এই যে দেখেন, আপনার উপদেষ্টা নিয়োগ হয়েছে 3 জন, 2 জনকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু আমার কথা হলো কেউ দায় নিচ্ছে না। প্রধান উপদেষ্টা বলছেন না যে আমি নিয়োগ দিয়েছি। ছাত্ররা যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে গিয়েছে, তারা কিন্তু বলছে না যে আমরা নিয়োগ দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে যে আমরা জানি না। জাতীয় নাগরিক কমিটি তারা বলছে আমরা জানি না। এমনকি আমরা যারা রাজনৈতিক দল, আমাদের সাথে আলোচনা করা হয়নি। তাহলে নিয়োগটা দিল কে? কিভাবে সরকার চলছে? ওহী নাজিলের মাধ্যমে হলো। আমার তো মনে হয় যে এখানে আসলে মানে কোনো অদৃশ্য শক্তি আমার মনে হচ্ছে যে কাজ করছে, যে তারা কেউ স্বীকার যাচ্ছে না। যখন আসলে তাদের ব্যর্থতাগুলো সামনে আসছে বা মানুষ সমালোচনা করছে, সরকার থেকে তো অস্বীকার করা হয়নি যে তারা নিয়োগ দেয়নি। সরকার তো আমার কথা হলো যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তাদের সরকার, তারা অস্বীকার করুক আর যাই করুক। এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে সরকারে কারা রয়েছে? সরকারে রয়েছে আপনার এখন চট্টগ্রাম উপদেষ্টা সমিতি। মানে আপনি যদি স্পষ্টভাবে বলেন, যেটি সার্জিস তিনি তার পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছে যে এইখানে 13 জন উপদেষ্টা চট্টগ্রাম থেকে। এবং দেখেন এদের মধ্যে যারা আছে তারা কিন্তু গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, তারা ডক্টর ইউনূসের সাথে এনজিও সেক্টরে চাকরি করেছে বা বিভিন্নভাবে কিন্তু ডক্টর ইউনূসের সাথে জড়িত। তো বিষয়টা আসলে মানে খুবই দৃষ্টিকটু যে তার মতন মানুষ আসলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই সমালোচনার সূত্রপাত আমার আপনার থেকে না, এটি সার্জিস নিজেই শুরু করেছেন। তো এই যদি হয় সরকারের অবস্থা যে তারা আসলে চট্টগ্রাম ছাড়া আসলে কিছু বুঝতেছেন না, তাহলে তো প্রশ্ন এসে যায় যে ওই গোপালগঞ্জ ছাড়া যেমন শেখ হাসিনা কিছু বুঝতো না, ঠিক ডক্টর ইউনূস স্যারও আসলে তার এনজিও কর্মকর্তা কর্মচারী, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, এবং তিনিও চট্টগ্রাম ছাড়া কিছু বুঝছেন না। তা আমি সর্বশেষ যেটি বলবো, আসলে দেখেন আমরা যে রাজনৈতিক দলগুলো একসাথে আন্দোলন করেছি, যেটি আপা বললো যে আমাদের আন্দোলনের আসলে প্রাথমিক ফেজটা মাত্র শেষ হয়েছে, কিন্তু আন্দোলন এখনো শেষ হয়নি। সুতরাং আন্দোলনটা এখন এই যে রোড ম্যাপ সবাই চাচ্ছে, বিএনপি চায়, আমরা চাই, কেন? কারণ রোড ম্যাপ যখন প্রকাশ করবে তখন কিন্তু নির্বাচনের টাইম ফ্রেমটা প্রকাশ করতে বাধ্য থাকবে। সুতরাং আমরা সেই রোড ম্যাপের কথা আমরা বলছি, বারবার জোরালোভাবে বলছি। এখন যদি তারা রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে, তাহলে তো আন্দোলন একটা সময় শুরু হবে।